হ্যালো বন্ধুরা, অভিশপ্ত রাতের ৮৩ নম্বর এপিসোডে তোমাদের স্বাগত। আজকের এই রহস্যে মোড়া ভুতুড়ে কাহিনীটি নিশিকান্ত মিত্র ইনস্টাগ্রামে পাঠিয়েছেন পলাশী, মুর্শিদাবাদ থেকে। প্রথমেই আমি নিশিকান্ত বাবুকে অভিশপ্ত রাতের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ওনার এক বন্ধু দীননাথ বসু ছিলেন একজন রিটায়ার্ড স্কুল শিক্ষক। ওনার বিষয় ছিল ইংরেজি। লম্বা ৩৫ বছরের শিক্ষক জীবনে তিনি অনেক ভালো ছাত্রছাত্রীও তৈরি করেছেন। শিক্ষক হিসেবে সেখানেই ওনার সার্থকতা ছিল। তখন উনি প্রাইভেট টিউশন করতেন। আসলে অভিভাবকদের অনুরোধে ওনাকে তখন পড়াতে হতো। দীননাথ বাবুদের বাড়িটা একটা মফস্বল অঞ্চলে ছিল। ইংরেজির নামকরা শিক্ষক বললে ওনার নামটাই আগে উঠে আসত। সুতরাং কর্মস্থল থেকে অবসর পেলেও অভিভাবকদের চাপে ব্যক্তিগত শিক্ষকতা থেকে উনি তখনও অবসর পাননি। যাই হোক, উনি সকালে একটা, বিকেলে এবং সন্ধ্যাতে দুটো, সারাদিনে মোট ৩টি ব্যাচ পড়াতেন। রবিবারটা সম্পূর্ণ ছুটি। ওনার সাথেই গত মে মাসে এক ভুতুড়ে ঘটনা ঘটেছিল। নিশিকান্ত বাবু ইচ্ছে প্রকাশ করেছেন যাতে সেই অদ্ভুতুরে ঘটনাটা তোমরাও শুনে ভৌতিক অনুভূতির স্বাদ নিতে পারো এবং সতর্ক থাকতে পারো। এই বছরই মে মাসের মাঝামাঝি শুক্রবারের সন্ধ্যাবেলা ব্যাচ শুরু হয়েছে। ছাত্রছাত্রীরা মোটামুটি সময় মতোই এসে হাজির হয়েছে। সেদিন ছিল গ্রামার পরীক্ষা। দীননাথ বাবু যথারীতি হোয়াইট বোর্ডে প্রশ্নপত্র তৈরি করছেন। ৪০ নম্বরের পরীক্ষা। ওই ব্যাচের সব ছাত্রছাত্রীরা ঢুকে গেলেই উনি ওই রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে রাখেন, যাতে কেউ বাইরে থেকে ভেতরে মুখ ঢুকিয়ে পড়াতে ডিস্টার্ব না করতে পারে। দীননাথ বাবু কোশ্চেন পেপার বানাচ্ছেন বোর্ডের পাশে দাঁড়িয়ে। পাশের দিকের 2 দেওয়ালে এবং সিলিংয়ে মোট 3টে টিউবলাইট লাগানো ছিল। সুতরাং আলোর কোনো অভাবই নেই সেই কক্ষে। দীননাথ বাবু হঠাৎ খেয়াল করেন আলো গার্ড করে কোনো মানুষ দাঁড়ালে দেওয়ালে যেমন একটা মানুষের আকৃতির ছায়া তৈরি হয়, সেই রকমই একটা ছায়া ওই হোয়াইট বোর্ডের ওপর গিয়ে পড়েছে, তবে ক্ষণিকের জন্যে। উনি বড় অবাক হন। পেছনের দিকে তাকান। উনি দেখেন ছাত্রছাত্রীরা খাতা প্রস্তুত করছে। সবই তো নর্মাল। তবে আচ্ছা, যদি কেউ বদমাইশি করে আলো গার্ড করেও দাঁড়ায়, তবে 3টে টিউবলাইট কি একসাথে গার্ড করা সম্ভব? সিলিংয়ের টিউবলাইটটা, ওটা কি করে গার্ড করা সম্ভব? আচ্ছা, দেওয়ালের 2টো টিউবলাইটও বা কি করে গার্ড করতে পারে কেউ? ওই টিউবলাইটগুলোও তো অনেক উঁচুতে। দীননাথ বাবু অবাক হলেও খুব একটা ভয় পাননি। উনি আবার প্রশ্ন লেখাতে মন দেন। শেষ প্রশ্নটা লেখার সময়ও একই ঘটনা ঘটে। এতে শুধু উনি নয়, ছাত্রছাত্রীরাও ভয় পেয়ে যায়। দীননাথ বাবু মনে মনে ভয় পেলেও মুখে তা প্রকাশ করেননি, কারণ তাতে স্টুডেন্টরা আরো বেশি ভয় পাবে। অজুহাত হিসেবে উনি মিথ্যে একটা যুক্তি স্টুডেন্টদের দেন যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে। যাই হোক, 1 ঘন্টার টাইমার সেট করে পরীক্ষা আরম্ভ হয়। স্টুডেন্টরা সবাই লিখতে আরম্ভ করে। মিনিট 10 পরে
দরজার বাইরে থেকে একটা নকিংয়ের শব্দ হয়। শব্দটা দ্বিতীয়বার হওয়াতে দীননাথ বাবু চেয়ার থেকে উঠে গিয়ে দরজা খোলেন। দেখেন বাইরে একটি মেয়ে দাঁড়ানো, পরনে সাধারণ চুড়িদার আর স্টুডেন্টরা স্কুলে যেরকম চেন দেওয়া পিঠের ব্যাগ ব্যবহার করে সেই রকমই একটা কালো স্কাই ব্যাগ। দীননাথ বাবু জিজ্ঞাসা করেন, তুমি কে আর আমার কাছে কি চাও? মেয়েটি নিচু স্বরে বলে, আমি অদিতি স্যার, আমি ক্লাস 11-এ পড়ি বলে একটা স্কুলের নাম বলে, যা ওই শিক্ষক শুধু কেন কোনো স্টুডেন্টই শোনেনি। দীননাথ বাবুকে মেয়েটি বলে, স্যার আমি আপনার কাছে পড়তে চাই আজ থেকেই, বাকি কথাবার্তা মা বাবা পরে আপনার সাথে বলে নেবেন। দীননাথ বাবু অদিতিকে ভেতরে বসতে বলে দরজাটা বন্ধ করে দেন। উনি অদিতিকে বলেন, আজ 40 নম্বরের গ্রামার পরীক্ষা, হোয়াইট বোর্ডে কোশ্চেন পেপার আছে, সবাই এক্সাম দিচ্ছে, তুমি কি পারবে এক্সামটা দিতে? অদিতি মিষ্টি একটা হাসি হেসে স্যারকে বলে, আমি চেষ্টা করছি স্যার। দীননাথ বাবু তেমন কিছুই সন্দেহ করতে পারেননি। উনি সবার লেখার ওপর সতর্ক দৃষ্টি রেখে চলেছিলেন। শুধু একটা বিষয়ই ওনাকে বিচলিত করছিল বারবার, আর সেটা হলো অদিতির বারবার স্যারের দিকে অদ্ভুত একটা উদাস দৃষ্টিতে তাকানো। স্যার ভাবেন হয়তো অদিতির কোনো জিজ্ঞাস্য থাকতে পারে, হয়তো কোনো প্রশ্ন ও ঠিকমতো বুঝতে পারছে না। কিন্তু তাও তো নয়, ও তো দিব্যি লিখছে। স্যার অদিতিকে বলেন, কোনো প্রশ্ন না বুঝতে পারলে জিজ্ঞাসা করো কেমন? অদিতি কথা না বলে শুধু ঘাড় নাড়ে। 1 ঘন্টা শেষ হয়। সবাই একে একে স্যারকে উত্তরপত্র জমা দেন। অদিতিও তাই করে। স্যার সবার উত্তরপত্র চেক করে তাদের ফেরত দিতে থাকে, আর কোথায় কোথায় ভুল হলো, কেনই বা ভুল হলো সেগুলি বিশ্লেষণ করতে থাকেন। শেষ খাতা অদিতির। স্যার অদিতির খাতা চেক করতে গিয়ে ভূত দেখলে মানুষ যেমন চমকে ওঠে সেই রকমই চমকে উঠলেন। ওই খাতায় যে তারিখটা দেওয়া হয়েছিল সেটা 30 বছরের পুরনো। তাছাড়াও ইংলিশ গ্রামার পরীক্ষায় অদিতি একটি সুদীর্ঘ ইংরেজিতে পত্র লিখেছিল। বাকি স্টুডেন্টদের গার্ডিয়ানরা নিতে আসার ফলে তারা একে একে বাড়ি চলে যায়। ওই কক্ষে তখন শুধু অদিতি আর স্যার। দেওয়াল ও সিলিংয়ে লাগানো টিউবলাইটগুলো অদ্ভুতভাবে ফিকার করতে আরম্ভ করেছে ইতিমধ্যেই। স্যারের গলা ভয়ে শুকিয়ে আসে। ওই পত্রের সারমর্ম করলে যা দাঁড়ায় তা হলো এই যে, স্যার অদিতি মজুমদারকে আপনার মনে আছে? আপনি যে স্কুলে চাকরি করতেন সেই স্কুলে সুবর্ণ মজুমদারের একমাত্র মেয়ে আমি। আমার বাবা ম্যাথের টিচার ছিলেন, আপনার থেকে সিনিয়র, নিশ্চয়ই আপনার মনে আছে। আমি স্কুলে ফার্স্ট হতাম বলে আপনি আমাকে খুবই স্নেহ করতেন, কিন্তু সেই স্নেহই একদিন এক ধাপ এগিয়ে যায়। সেই দিনটা ছিল আমার জন্মদিন। আমি আমার ফেভারিট লাল পোশাকটা পরে এসেছিলাম। আপনি আমাকে বলেছিলেন যে আমাকে নাকি ভীষণ সুন্দর দেখাচ্ছে। আমি ভেবেছিলাম আপনি আমার বাবার মতো। আপনার মন্তব্যে আমি কিচ্ছু মনে করিনি। সেদিন আপনি আমাকে একটু বেশি ক্লাস ওয়ার্ক দিয়ে বসিয়ে রেখেছিলেন। সব স্টুডেন্টরা চলে গেলে পর
আপনি আমার পাশে বসে গায়ে মাথায় হাত বোলাতে আরম্ভ করেন। আমার অস্বস্তি হয়, আমি প্রতিবাদ করি। আপনি আপনার আসল রূপ দেখাতে আরম্ভ করেন। আমি কোনো ক্রমে উঠে দরজা খুলে এক ছুটে রাস্তা পার করতে যাই। একটা ট্রাক এসে আমাকে ধাক্কা মারে। আমার শরীরটা রক্তে স্নান করে ওঠে। ততক্ষণে চারিদিকে লোকজন জমা হতে আরম্ভ করেছে। আমার তখনও জ্ঞান ছিল। আমাদের অঞ্চলের লোকেরা সহজ সরল, ঠিক আমার মা বাবার মতোই। আপনি তাদের বুঝিয়ে দেন আমার ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আমি কেন দৌড়ে রাস্তা পার করছিলাম, কেনই বা আমার সাথে বই খাতার ব্যাগটা নেই, কেউ একবারও ভেবে দেখেনি সেটা। আমাকে কলকাতার একটা নার্সিং হোমে ভর্তি করানো হয়। সেই রাতেই আমার মৃত্যু হয়। আমার শোকে বাবা হার্ট ফেল করে মারা যান। মাও পাগল হয়ে গিয়েছেন। তিনি অবশ্যই এখনো জীবিত। জীবিত না বলে জীবন মৃত বলাই হয়তো ভালো। পত্রের শেষ লাইনটা হলো, স্যার, এবার আমাকে চিনতে পারলেন নিশ্চয়ই? 30 বছর আগের স্মৃতি তখন জীবিত হয়ে উঠেছে। স্যার তখন ঘামে স্নান করে উঠেছেন। স্যারের তখন মাথা অপরাধের ভারে নিচু হয়ে গিয়েছে। অদিতি বলে, স্যার, আমি আমার ন্যায় বিচার চেয়ে নিলাম আপনার থেকে, আর সেটা হলো আপনার অপবিত্র প্রাণ। আমার এই শেষ কাজটার পর আমার মুক্তি ঘটবে, এটা আমার বিশ্বাস। একটা চাপা গোঙানির শব্দে দীননাথ বাবুর সহধর্মিণী দরজা খুলে দেখেন। উনি চোখ খুলে মুখ বিকৃত করে দরজার দিকে ফিরে মেঝেতে পড়ে আছেন। দেহে প্রাণের লেশ মাত্র নেই। সাদা গ্যাজা ওনার গাল বেয়ে পড়ছে। অদিতি ওর এবং ওর পরিবারের সাথে ঘটে যাওয়া অমানবিক ও পাশবিক অপরাধের সত্য নিল, কিন্তু কতজন অভয়া তাদের বিচার পেয়েছে সেটা হয়তো ঈশ্বরও জানেন না। প্রিয় বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর গল্পটা যদি সত্যিই ভালো লেগে থাকে, গল্পটাকে একটা লাইক করো, যতটা সম্ভব শেয়ার করা যায় সেটা প্লিজ করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অল করে রেখো, যাতে এই ধরনের অদ্ভুত ভুতুড়ে ঘটনা আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফাইড হতে পারো। গুড নাইট, শুভরাত্রি, তোমাদের রাত শুভ হোক।